সবাই সামনে। ঠিক আছে, ঠিক আছে। প্রথমে আমরা আলোচনা করব কিউবা নিয়ে। কিউবার মিসাইল সংকট 1962 সালের মিসাইল সংকট খুবই আলোচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সংঘাতটা হয়েছিল। তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কিউবার ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যা এই বিষয় নিয়ে এখন একটু কথা বলবো। ওয়েস্ট ইন্ডিজের সর্বপশ্চিমে ক্যারিবীয় সাগরের বুকে কর্কট ক্রান্তি রেখার দক্ষিণে 75 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 80 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত ক্ষুদ্রাকার দ্বীপটিই হচ্ছে কিউবা। এর মূল ভূখণ্ডের উত্তরে রয়েছে যুক্তরাষ্ট্রের মিয়ামি উপকূল ও বাহামা দ্বীপপুঞ্জ। পশ্চিমে ইউকাটান প্রণালী দ্বারা বিযুক্ত মেক্সিকো, দক্ষিণে জামাইকা এবং পূর্বে রয়েছে হাইতি। ক্ষুদ্রাকার কিউবা দ্বীপের মোট আয়তন 42,827 বর্গ কিলোমিটার। প্রায় 2,500 মাইল বিস্তৃত কিউবার উপকূলের উত্তরাংশ খাড়া এবং পর্বত সংকুল। অন্যদিকে দক্ষিণ উপকূল অপেক্ষাকৃত নিচু এবং জলাভূমি সম্পন্ন। পূর্বে যে পার্বত্য এলাকা রয়েছে তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে সিয়েরা মায়েস্ত্রা। 1981 সালের আদমশুমারি অনুযায়ী কিউবার লোক সংখ্যা প্রায় 1 কোটি, অর্থাৎ 1981 সালে লোক সংখ্যা ছিল 1 কোটি, এখন সেটা ডাবল হতে পারে। জনসংখ্যার বড় অংশ স্পেনীয় ও নিগ্রো বংশোদ্ভূত, বাকিরা শঙ্কর গোষ্ঠীর। অর্থনৈতিক দিক থেকে কিউবা এখন ক্যারিবীয় দেশগুলোর মধ্যে সুপ্রতিষ্ঠিত। ইতোমধ্যে সে তার একমাত্র কৃষিপণ্য আখের উপর অর্থনৈতিক নির্ভরশীলতা বহুলাংশে কমিয়ে আনতে পেরেছে। দেশটির উল্লেখযোগ্য খনিজ সম্পদের মধ্যে রয়েছে লোহা, নিকেল, তামা, ম্যাঙ্গানিজ ও ক্রোমিয়াম। সামরিক দিক থেকেও কিউবা বর্তমানে দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি প্রধান শক্তিতে পরিণত হয়েছে। কিউবাতে নিয়মিত বাহিনীর সংখ্যা 1986 সাল পর্যন্ত ছিল 1,89,000 এবং রিজার্ভ সৈন্যের সংখ্যা প্রায় 90,000-এর মতো। তো কিউবার রাজধানী হাভানা। এখন আমরা কিউবার রাজনৈতিক ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আকারে 2 মিনিটে আলোচনা করব। 1492 সালে কলম্বাস যখন কিউবা আবিষ্কার করেন তখন সে দ্বীপের আদিবাসী ইন্ডিয়ানের সংখ্যা ছিল 50,000 ও 1492 সালে ছিল মাত্র 50,000। কিউবা নামটির উৎপত্তি ইন্ডিয়ান শব্দ কিউবানাকান থেকে। 1898 সাল পর্যন্ত কিউবা স্পেনের উপনিবেশ ছিল। তাহলে 1898 সাল অর্থাৎ 1900 সাল পর্যন্ত কিউবা স্পেনের উপনিবেশ ছিল। অষ্টাদশ শতক থেকেই এই দ্বীপের নিগ্রো কৃতদাস আমদানির মাধ্যমে দাস শ্রমিকদের শ্রমের উপর নির্ভরশীল আখ বা ইক্ষু চাষের পত্তন বা শুরু হয়। 1868 সাল থেকে 1878 সাল, এই 11 বছর প্রায় 10 বছরে কিউবাতে কয়েকটি ঐতিহাসিক বিদ্রোহের ঘটনা ঘটে। 1890 সালের গোড়াতেই মার্কিন বৃহদাকার শিল্প প্রতিষ্ঠানগুলোর অতি উৎপাদন যুক্তরাষ্ট্রকে ঔপনিবেশিক বাজার সন্ধানে প্রবৃত্ত করে বা উদ্বুদ্ধ করে। দক্ষিণমুখী সাম্রাজ্য বিস্তারের অংশ হিসেবে কিউবা দখল ছিল যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। তাহলে যেহেতু আমেরিকার মায়ামি উপকূল থেকে কিউবার সমুদ্রপথের দূরত্ব মাত্র 80 কিলোমিটার, অর্থাৎ রংপুর থেকে দিনাজপুরের যে দূরত্ব সেই দূরত্ব, তাই মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল যে প্রথমে কিউবাকে তাদের সাম্রাজ্যবাদের অংশ হিসাবে সংযুক্ত করে নেয়া। তো অন্য কেউ নয়, আমেরিকার খোদ প্রেসিডেন্ট জেফারসন বলেছিলেন কিউবা আমাদের চাই। কিন্তু তখন পর্যন্ত কিউবা স্পেনীয়দের অধীন, অর্থাৎ তখনও কিউবা স্পেনের উপনিবেশ ছিল। যুক্তরাষ্ট্র কিউবা দ্বীপটি কিনতে চাইলে স্পেন তা প্রত্যাখ্যান করে। এই অবস্থায় 1895 সালে স্পেনীয় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিপ্লবী হোসে মাতির নেতৃত্বে, এটির নামটা খুব জরুরি কিউবার ইতিহাসে, হোসে মাতি,
বা হোসে মারিও অনেক সময় বলে, কিউবাতে শুরু হয়। এই হোসে মাতের নেতৃত্বে কিউবাতে শুরু হয়ে যায় মুক্তি সংগ্রাম। যুক্তরাষ্ট্র এর পূর্ণ সুযোগ গ্রহণ করে। তো যেহেতু কিউবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি উপকূল থেকে কিউবার উপকূল মাত্র সমুদ্রপথে বা জলপথে ৮০ কিলোমিটার, তাই এই সুযোগটা আমেরিকা নেয়ার চেষ্টা করে। নিজের আসল উদ্দেশ্যকে আড়াল করে যুক্তরাষ্ট্র কিউবাকে মুক্ত করার নামে ১৮৯৮ সালে স্পেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়। ১৮৯৮ সাল, তখনও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে সুপার পাওয়ার হয়নি। ১৮৯৮ থেকে ১৯০২ সাল পর্যন্ত কিউবা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত না থাকলেও মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে ছিল। ১৯০১ সালে যুক্তরাষ্ট্র নামমাত্র স্বাধীন কিউবার সংবিধানে প্লাট সংশোধনী আনয়নের মাধ্যমে দেশটির আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার এবং গুয়ান্তানামো উপসাগরে নৌ সামরিক ঘাঁটি স্থাপনের অধিকার বৈধ করে নেয়। সেই গুয়ান্তানামো বে, সেই নৌঘাঁটি বা ক্যান্টনমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের, যেটা ইরাক যুদ্ধের সময় সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত হয়েছিল। কারণ ইরাক যুদ্ধের সময় ইরাক থেকে যে বন্দি লোকগুলোকে কিউবার এই গুয়ান্তানামো বে বন্দিশালায় রাখা হয়েছিল, তাদের উপরে অমানবিক, মানবতা বর্জিত অন্যায় অত্যাচার তাদের সাথে করা হয়েছিল। এবং সেটা যখন ভাইরাল হয়ে যায়, তখন আমেরিকা সরকার এটার উপরে বিব্রত বোধ করে। তো এই হলো ১৯০১ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিউবার সম্পর্ক। এখন আমরা দেখব যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিউবার একটা বিরোধ সৃষ্টি হয় ১৯৬২ সালের দিকে, মিসাইল সংকট বলে সেটাকে। তো সেটা কিভাবে বিরোধটা সৃষ্টি হলো, সেটা আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। কিউবা যুক্তরাষ্ট্র বিরোধ। ক্যারিবীয় সাগরের ক্ষুদ্রাকার দ্বীপ কিউবার সঙ্গে মহাদেশ সদৃশ ও মহাশক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের সংঘাতময় সম্পর্কের শুরু কিউবা বিপ্লবের সময় থেকে। অর্থাৎ কিউবাতে যখন বিপ্লব শুরু হলো হোসে মাতের নেতৃত্বে, তখন থেকেই কিন্তু এই সংঘাতটা শুরু হয়ে গেছে। ১৯৫৯ সালে কিউবার বিখ্যাত নেতা ফিদেল কাস্ত্রো, ১৯৫৯ সালে কিউবার ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে ফুলজেনসিও জালদিভার বেতিস্তার অত্যাচারী একনায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটে। গোড়া থেকেই, অর্থাৎ ১৯৫৯ সালে কিউবাতে একনায়কতান্ত্রিক শাসন ছিল, আর এই ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে সেটা শাসনটার অবসান হয়। গোড়া থেকেই যুক্তরাষ্ট্র এই পরিবর্তনকে সহজভাবে নিতে পারেনি। ১৯৫৯ সালের মে মাসে অর্থাৎ ফিদেল কাস্ত্রো সরকার ভূমি সংস্কার আইন জারি করেন। এতে মার্কিন কোম্পানিগুলোর একচেটিয়া অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ হয়। প্রথম বিরোধটাবাদী এই ভূমি সংস্কার আইনের ফলে মার্কিন কোম্পানিগুলোর ক্ষতিপূরণ দাবি নিয়ে যুক্তরাষ্ট্র নানাভাবে কাস্ত্রো সরকারের সংস্কার কর্মসূচির পথে বাধা সৃষ্টি করে থাকে। ১৯৬০ সালে যখন বাংলাদেশ পাকিস্তানের সাথে সংযুক্ত, সেই ১৯৬০ সালে কাস্ত্রো সরকার, অর্থাৎ ফিদেল কাস্ত্রো সরকার কিউবায় কর্মরত বিদেশি কোম্পানিগুলো জাতীয়করণ করেন, অর্থাৎ সরকারি করে ফেলে। এতেও মার্কিন স্বার্থ দারুণভাবে আহত হয়। কাস্ত্রো সরকারের এসব পরিবর্তনমুখী বা বিপ্লবী কর্মসূচির কারণে দেশের পুঁজিপতি ও উচ্চবিত্ত শ্রেণীর প্রায় ৫ লাখ লোক ১৯৬০-এর দশকের গোড়ার দিকে কিউবা ছেড়ে যুক্তরাষ্ট্র চলে যায়। আমি আবার বলছি, কিউবার উপকূল থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামি উপকূল মাত্র ৮০ কিলোমিটার নদীপথে বা সমুদ্রপথে। ১৯৬০ সালে কিউবা সোভিয়েত ইউনিয়নের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, যেহেতু কিউবা একটি সমাজতান্ত্রিক দেশ ছিল। আর সোভিয়েত ইউনিয়ন তো ১৯১৭ সাল থেকেই সমাজতান্ত্রিক প্রথায় চলছে। তো তাই তারা একটা ভালো সম্পর্ক তৈরি করে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি আইজেনহাওয়ার কিউবা থেকে পালিয়ে আসা নাগরিকদের প্রতি বিপ্লবী গেরিলা দল হিসেবে প্রশিক্ষণ দান সংক্রান্ত সিআইএ এর সুপারিশ অনুমোদন করেন। অর্থাৎ কিউবা থেকে যারা পালিয়ে গেল, তাদেরকে তারা সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করলো। কিউবার সাথে যুক্তরাষ্ট্রের বিরোধের কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ১৯৫৯ সালের পর
1959 সালের পর থেকেই কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তর্ঘাতমূলক তৎপরতা, গুয়ান্তানামো নৌঘাঁটি ও কিউবা ত্যাগীদের প্রশ্নে যুক্তরাষ্ট্রের মনোভাব এবং প্রতিবেশী দেশগুলোতে বামপন্থী গেরিলা তৎপরতার প্রতি কিউবার সমর্থন দেন। বামপন্থী বলতে যারা সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রকে সাপোর্ট করে তাদেরকেই বামপন্থী বলা হয়। তো কিউবা এই সমস্ত দেশগুলোকে সমর্থন দিচ্ছে। কিউবার নেতা ফিদেল কাস্ত্রো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিকবার তাকে হত্যা করার উদ্দেশ্যে নীল নকশা প্রণয়নের অভিযোগ এনেছেন। 1975 সালে অর্থাৎ বঙ্গবন্ধু হত্যার সময় 1975 সালে প্রকাশিত যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির রিপোর্টেও কিউবার বিরুদ্ধে সিআইএ এর পরিচালিত গোপন ও প্রকাশ্য অন্তর্ঘাতমূলক তৎপরতার তথ্য ফাঁস হয়ে যায়। 1959 থেকে 1966 সাল পর্যন্ত অর্থাৎ এই 7 বছর সিআইএ সিআইএ 12 দশকের সিআইএ 12 দশকেরও বেশি বেশি চেষ্টা চালিয়েছে ফিদেল কাস্ত্রোকে হত্যা করার জন্য। তার মানে আমেরিকা যে আজকে এই যে বাশার আল আসাদকে হটিয়ে দিল, সেটা নতুন কোনো তথ্য নয়। সেই 1959 সাল থেকেই তাদের এই প্রচেষ্টা চলে আসছে। তো এবার আসি বে অফ পিগস হামলা। কিউবাতে এটা একটা আলোচিত হামলা। এরপরে যাব আমরা কিউবা সংকট মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটা কিভাবে হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। 1961 সালের এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট কেনেডি, জন এফ কেনেডি যাকে বলি, কেনেডির নির্দেশে সিআইএ কিউবার প্লায়া গ্রিয়ন বা পিগস উপসাগরে তার সমুদ্র সীমায় এক সশস্ত্র অভিযান চালায়। এতে কিউবা থেকে পালিয়ে যাওয়া 1400 বাতিস্তা সমর্থক ছাড়াও ভাড়াটে সৈন্য ব্যবহার করা হয়েছিল। যুক্তরাষ্ট্র হামলাকারীদের আকাশপথে জঙ্গি বিমানের ছত্রছায়া দেয়, অর্থাৎ সাহায্য করে। এই অঘোষিত অভিযানের লক্ষ্য ছিল কিউবার অভ্যন্তরে গোপনে কার্যরত দক্ষিণপন্থীদের সহায়তায় কাস্ত্রো সরকারকে উৎখাত করা। কিন্তু কিউবা সাফল্যের সঙ্গেই তার সাগরবুকে পরিচালিত এই অন্তর্ঘাতমূলক অভিযান প্রতিহত করতে সক্ষম হয়। তো যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযান চালায়, কিন্তু কিউবা সেটাকে প্রতিহত করতে সক্ষম হয় 1961 সালে। এবার 1962 সালে আসি কিউবার সংকট। এটা খুবই আলোচিত একটা ঘটনা সারা পৃথিবীব্যাপী। তো কিউবা সংকট জিনিসটা আসলে কি? কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক সবচেয়ে ভয়াবহ ও জটিল অবস্থায় পৌঁছে 1962 সালের অক্টোবর মাসে। 1961 সালে পিগস উপসাগরের অভিযান ব্যর্থ হবার পর যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে সমরাস্ত্র আমদানির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। কিউবার সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থাকে তাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আক্রমণ হিসেবে অভিহিত করে এবং সোভিয়েত ইউনিয়নের কাছে প্রতিরক্ষামূলক অস্ত্র সাহায্যের আবেদন জানায়। অস্ত্রবোঝাই কয়েকটি রুশ জাহাজ কিউবা অভিমুখে রওনা হলে যুক্তরাষ্ট্র তার নৌবাহিনীর প্রতি প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও জাহাজগুলোকে আটকাতে ও তাতে তল্লাশি চালাতে নির্দেশ দেয়। 22 অক্টোবর এক জরুরি ভাষণে মার্কিন প্রেসিডেন্ট কেনেডি অভিযোগ করেন যে সোভিয়েত ইউনিয়ন কিউবায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে এবং তারা সেখানে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এসব ক্ষেপণাস্ত্রের কোনটি এমনকি যুক্তরাষ্ট্রের মাঝামাঝি আঘাত হানার ক্ষমতা রাখে। এটার কারণটা বলছে যে কিউবার উপকূল থেকে, বর্ডার থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি বর্ডার মাত্র 80 কিলোমিটার। তো এখানে স্বাভাবিকভাবেই একটা মিসাইল দ্বারা আঘাত করা এবং আমেরিকার অভ্যন্তরে আঘাত করাটাও খুব জটিল কিছু নয়। জাতিসংঘ নিযুক্ত সোভিয়েত প্রতিনিধি প্রথমে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করলেও কদিন পরেই সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভ, উনিও আলোচিত, নিকিতা ক্রুশ্চেভ কিউবায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের সত্যতা স্বীকার করেন যে হ্যাঁ, এখানে ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। তবে সোভিয়েত ইউনিয়ন ও কিউবার পক্ষ থেকে বলা হয় আক্রমণাত্মক উদ্দেশ্যে নয়, কিউবার প্রতিরক্ষা স্বার্থেই এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। অবশ্য ক্ষেপণাস্ত্রগুলোর ক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্রের অভিযোগ পরে ঠিক নয় বলে প্রমাণিত হয়। অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রগুলো যে একবারে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিতে গিয়ে আঘাত হানবে, অভ্যন্তরে আঘাত হানবে, এমনটি নয়। যাই হোক, অস্ত্রবাহী রুশ জাহাজগুলো কিউবার দিকে এগোতে থাকে, অন্যদিকে সেগুলো
কে ঠেকাবার প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে থাকে মার্কিন যুদ্ধ জাহাজগুলো। ঘটনাদৃষ্টে মনে হয় দুই বৃহৎ শক্তির মধ্যে একটা সংঘর্ষ বুঝি আসন্ন হয়ে যাচ্ছে। আর এই সংঘর্ষের স্বাভাবিক পরিণতি পারমাণবিক যুদ্ধ। তো এই সংঘাত থেকে কি হতে পারে, যে পারমাণবিক যুদ্ধ হতে পারে। সেই 1962 সালে এই সম্ভাবনাটা চলে এসেছিল। যাতে মানব সভ্যতার 1945 সালে তো অলরেডি আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় এবং ফ্যাটম্যান পারমাণবিক বোম ৬ আগস্ট এবং ৯ আগস্ট নিক্ষেপের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে বিজ্ঞান এখন একটা মহাশক্তিধর ফ্রাঙ্কেস্টাইন বা দানব, ধ্বংসাত্মক দানবে পরিণত হয়েছে, যা মানব সভ্যতাকে নিমেষেই ধ্বংস করতে সক্ষম। তো যাতে মানব সভ্যতার সমূহ ধ্বংস অনিবার্য, এই সমগ্র পাশ্চাত্য বিশ্ব অর্থাৎ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বিশেষ করে যুক্তরাষ্ট্র এ উপলক্ষে চরম উত্তেজনার সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া সহ কয়েকটি শহরকে বলতে গেলে যুদ্ধাবস্থায় রাখা হয়। ফ্লোরিডা থেকে মার্কিন সেনা ও সামরিক অফিসারদের পরিবার পরিজনকে অপসারণের কাজ চলতে থাকে। মার্কিন কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে সেখানকার কিছু কিছু রাজনীতিকও তাদের বক্তৃতা বিবৃতির মাধ্যমে এই উত্তেজনা সৃষ্টিতে ইন্ধন যোগান। তারা সরকারের প্রতি কিউবায় সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানান, যদিও প্রেসিডেন্ট কেনেডি তাদের সে আহ্বানে সাড়া দেননি। তবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতির সমর্থনে জাতিসংঘের মার্কিন প্রতিনিধি দল বর্তমান যুগে কোন দেশ আক্রমণের জন্য প্রকাশ্য যুদ্ধ ঘোষণার দরকার হয় না। কিউবায় রাশিয়া যে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে সেটাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণার সামিল। এটা মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে এটার ব্যাখ্যা করে। তো ঘটনা প্রবাহ দ্রুত গতিতে এগুতে থাকে। এ সময় ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল, সেই বার্ট্রান্ড রাসেলের ইনি একমাত্র দার্শনিক যিনি দর্শনের বই লেখে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, অর্থাৎ দর্শনের বইগুলো সাহিত্যিক স্টাইলে লেখা হয়েছিল। তো একসময় ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল সংঘর্ষ পরিহার ও মানব জাতিকে আসন্ন ধ্বংস থেকে রক্ষা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট, সোভিয়েত প্রধানমন্ত্রী, কিউবার প্রধানমন্ত্রী কাস্ত্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকমিলান ও জাতিসংঘ মহাসচিব ওই সময়ের উথান্ট, আচ্ছা উথান্ট কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ, যে দেশ থেকে ৮ লক্ষ মানুষ বাংলাদেশের কক্সবাজারে এসে বসতি স্থাপন করেছে, সেই মায়ানমারের নাগরিক কিন্তু ছিলেন উথান্ট। দেখেন, যে দেশের নাগরিক একটা জাতিসংঘের মতো জায়গার মহাসচিব হয়, সেই দেশে এখন সামরিক জান্তার কবলে আক্রান্ত বলা যায় আর কি। হ্যাঁ, আক্রান্তই তো আর কি। কারণ সামরিক শাসনে মানুষের তো মৌলিক অধিকার কাজ করে না, মানুষের মানবাধিকার অক্ষুণ্ণ থাকে না। তো এক্ষেত্রে এখানে যে শিক্ষণীয় ব্যাপারটা, একটা জাতি যদি ম্যাক্সিমাম লোক শিক্ষিত নয়, শিক্ষিত বলতে প্রথাগত শিক্ষার কথা আমি বলছি না, অর্থাৎ জ্ঞানী, যে জ্ঞানের চর্চা যদি না করি, তাহলে দেশটা যে কোনো সময় অন্ধকারে তলিয়ে যাবে। যার প্রমাণ আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সামরিক জান্তা সরকার। তো এই মিয়ানমারের নাগরিক তখন ছিলেন জাতিসংঘের মহাসচিব। তিনি এই উথান্টের কাছে উপর্যুপরি আবেদন জানাতে থাকেন এই ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল, যিনি দার্শনিক হওয়া সত্ত্বেও সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তার বিখ্যাত বই হলো সুখ। বার্ট্রান্ড রাসেলের এই বইটা আপনারা যারা দেখছেন বা শুনছেন, বার্ট্রান্ড রাসেলের সুখ বইটা পড়বেন, অনেক মজা পাবেন আর কি। এই ইংলিশে পড়লে সবচেয়ে ভালো, যেহেতু তিনি ইংলিশেই লিখেছেন, আর বাংলাদেশে বাংলা অনুবাদও পাওয়া যায় এই বার্ট্রান্ড রাসেলের বইটির। তো আমরা আমাদের আলোচনায় চলে আসি। অবশেষে একেবারে শেষ মুহূর্তে অবরোধকারী মার্কিন যুদ্ধজাহাজ ও অগ্রবর্তী রুশ জাহাজগুলোর মধ্যে যখন আর মাত্র ঘণ্টাখানেকের ব্যবধান, ক্রুশচেভ অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ক্রুশচেভ রুশ জাহাজগুলোকে ফিরে আসার নির্দেশ দেন। আর যেসব জাহাজ ইতিমধ্যে অবরোধ এলাকার মধ্যে ঢুকে পড়েছে সেগুলোকে তিনি বলেন মার্কিন তল্লাশি মেনে নিতে। অবশিষ্ট 12টি জাহাজ তাদের গতিপথ ঘুরিয়ে নেয়। একই সঙ্গে ক্রুশচেভ কিউবায় নতুন রুশ অস্ত্রের চালান স্থগিত রাখার কথাও ঘোষণা করেন। সোভিয়েত প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিউবা আক্রমণ করা হবে না এ মর্মে নিশ্চয়তা পেলে সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে তার ক্ষেপণাস্ত্র সরিয়ে নেবে ও ঘাঁটি ভেঙে ফেলবে। কিন্তু যুক্তরাষ্ট্র শর্ত দেয় যে কাজটি যে ঠিকঠাকই করা হচ্ছে সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য মার্কিনীদের তা পরিদর্শন করতে দিতে হবে। কিউবা মার্কিনী পরিদর্শনের এ শর্ত প্রত্যাখ্যান করে।
সোভিয়েত ইউনিয়ন এ ব্যাপারে জাতিসংঘ কর্মকর্তাদের পরিদর্শনের প্রস্তাব দেয়। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে, অর্থাৎ যা 1962 সালে জাতিসংঘের মহাসচিব ছিল আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, অং সান সুচির দেশ মায়ানমার, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, অথচ তার দেশে শান্তির পরিবর্তে অশান্তি টাইপের কিছু একটা বিরাজ করছে। কারণ বারবার বলছি, সামরিক শাসন হলে কোনো দেশের মানুষের মানবাধিকার, মৌলিক অধিকার চাইলেই এটা অক্ষুণ্ণ রাখা সম্ভব হয় না। তো এই জাতিসংঘ মহাসচিব উথান্টের সঙ্গে আলোচনার পর কিউবার প্রধানমন্ত্রী ফিদেল কাস্ত্রো এ প্রস্তাবে কিউবার সম্মতির কথা জানান, যে যাই হোক যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এটা একটা ভালো লক্ষণ। তবে তিনি কিউবার বিরুদ্ধে সামরিক অভিযান ও অন্তর্ঘাতমূলক তৎপরতা পরিচালনার ব্যবহৃত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও জর্জিয়ার অবস্থিত শরণার্থী শিবিরগুলোকেও এই পরিদর্শনের আওতায় আনতে বলেন। সেই সঙ্গে তিনি কিউবার গুয়ান্তানামোয় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি বিলোপ অর্থাৎ বাতিল করা এবং যুক্তরাষ্ট্রে বিষয়টি উত্থাপনেরও দাবি জানান, যে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার যে গুয়ান্তানামো বে বা উপসাগরটিতে তারা একটা ক্যান্টনমেন্ট তৈরি করেছে, সেটাকে বাদ দিতে হবে। কিন্তু এসব কোনো শর্ত যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হয়নি। তাছাড়া কিউবাকে আক্রমণ না করার ব্যাপারেও কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি তারা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, দেয়নি। কিউবার সঙ্গে ক্রুশচেভ অর্থাৎ রাশিয়ান প্রেসিডেন্ট, রাশিয়া বললে ভুল হবে, তখন ছিল সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়নের প্রাইম মিনিস্টার ক্রুশচেভের একতরফা জাহাজ প্রত্যাহারের সিদ্ধান্তকে অনেকেই মার্কিন হুমকির কাছে নতিস্বীকার বা আপোষ বলে মনে করে। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা একে কমিউনিস্ট হুমকির মোকাবেলায় তাদের দৃঢ় নীতির সাফল্য হিসেবে তুলে ধরে। কিন্তু বার্ট্রান্ড রাসেল ঠান্ডা যুদ্ধের আবহাওয়ায় বিশ্বের অন্যতম প্রধান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে এক সাহসী পদক্ষেপ এবং তার প্রকৃতিস্থতা ও মহানুভবতার পরিচায়ক বলে অভিহিত করেন। প্রশ্নটা যেটাই হোক, ভয় পেয়ে সোভিয়েত ইউনিয়ন তার জাহাজগুলো ফিরিয়ে নিক আর যেভাবেই নিক, সোভিয়েত ইউনিয়ন একটি পারমাণবিক রাষ্ট্রধর দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রধর দেশ। তো যেহেতু তারা এই যুদ্ধে যাওয়ার মতো হঠকারী সিদ্ধান্ত থেকে সরিয়ে এসেছে, এ কারণে বার্ট্রান্ড রাসেল তাদেরকে প্রশংসা করেছেন। তার আনআর্মড ভিক্টরি অর্থাৎ অস্ত্রবিহীন বিজয় গ্রন্থে বার্ট্রান্ড রাসেল এর উল্লেখ করেন বিনা অস্ত্রে জয় বলে। যে বার্ট্রান্ড রাসেল বলেছেন যে এই কিউবার যে সংকটটা 1962 সালের, এটা ছিল বিনা অস্ত্রের বিজয়। যে এখানে দুই দল, কিউবা রাশিয়া এক দল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক দল, দুই দলেরই বিজয় হয়েছে কোনো অস্ত্র ছাড়া। যুদ্ধে আমরা জানি অস্ত্র লাগে, কিন্তু এই যুদ্ধে অস্ত্র ছাড়া বিজয় হয়েছে। কিউবার সংকটের সামরিক অবসানের পরও যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে তারা অর্থনৈতিক ও বাণিজ্য নিষেধাজ্ঞা অব্যাহত রাখে। আর এমনকি কিউবায় পণ্য বহনের কাজে কোনো দেশের জাহাজ ব্যবহৃত হলে সে দেশকেও সাহায্য বন্ধ করে দেয়া হবে বলে মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ার করে দেন। তো এই হলো কিউবার মিসাইল সংকট 1962-তে, যখন বাংলাদেশে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান বেসিক ডেমোক্রাসি বা মৌলিক গণতন্ত্র ইন্ট্রোডিউসড করেছিল। অর্থাৎ মৌলিক গণতন্ত্র, আমরা জানি যে পদার্থ হয় মৌলিক আর যৌগিক। তো এখন আমরা ওই 1962 সালে আইয়ুব খানের কাছ থেকে জানলাম যে গণতন্ত্রেরও একটা জাত আছে, সেটা হলো মৌলিক গণতন্ত্র। তো যাই হোক, মৌলিক গণতন্ত্র নিয়ে আমার চ্যানেলে আইয়ুব খানের ভিডিও থাকার কথা, আইয়ুব খান নিয়ে কয়েকটা ভিডিও আমি করেছি, চাইলে আপনারা এগুলো শুনতে পারেন, ভালো লাগতে পারে। তো এই হলো ব্যাপার, যে আসলে দেখেন যে সারা পৃথিবীতে এই 1962 সালে বাংলাদেশে গণতন্ত্র কেমন হবে সেটা নিয়ে একটা প্রবলেম চলছিল। এই 1962 সালে লাতিন আমেরিকার দেশ কিউবা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দ্বন্দ্ব চলছিল। যুদ্ধ হতে হতে গিয়ে যুদ্ধ বন্ধ হয়ে গেল। বার্ট্রান্ড রাসেল এক্ষেত্রে এটাকে অস্ত্রবিহীন বিজয় বলে অভিহিত করলেন এবং দুই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তিনি এটাকে সাহসী পদক্ষেপ বলে, মহানুভবতার পরিচায়ক বলে উল্লেখ করলেন। যদিও সমালোচনাকারীরা বললেন যে সোভিয়েত ইউনিয়ন যে পিছু হটলো তাদের যুদ্ধ জাহাজ নিয়ে, এটা দুর্বলতার প্রতীক। কিন্তু একজন দার্শনিক বলছে যে এটা দুর্বলতার প্রতীক না, এটা মহানুভবতার প্রতীক। যেমন প্রায়ই বলা হয় যে একটা লোক বিনয়ী, তার মানে এই নয় যে সে দুর্বল। বিনয়ী হওয়ার অর্থ এই নয় যে কেউ দুর্বল।
বিনয়ী হওয়া হলো মহানুভবতার প্রতীক। তো যাই হোক, এইখান থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে ১৯৬২ সালের কিউবার মিসাইল সঙ্গে। যেমন আফগানিস্তান, পাকিস্তানে অলরেডি বোমা হামলা শুরু হয়ে গেছে। এয়ার স্ট্রাইক শুরু করছে। এটা কোনো সমাধান হলো না। মানুষের মাঝে দ্বন্দ্ব থাকবে, চিন্তার ভিন্নতা থাকবে। সেটাকে নেগোসিয়েশন বা ডিপ্লোম্যাসি বা কূটনীতির মাধ্যমে কিন্তু এটার সমাধান করা যায়। এই ১৯৬২ সালের কিউবান মিসাইল ক্রাইসিসটা যদি আমরা মাথায় রাখি যেটা কিভাবে সমাধান হলো, তাহলে আশা রাখি আফগানিস্তান এবং আফগানিস্তানের যে তালেবান সরকার, পাকিস্তানের সরকার, এদের এই যে দ্বন্দ্বটা আশা রাখি কমতে পারে। জানি না পাকিস্তান, আফগানিস্তান থেকে কেউ এই ভিডিওটা শুনছে কিনা, যদি শুনে থাকে আরকি। আবার তো এটা তো আমি বাংলায় বলতেছি, তারা তো বাংলা বুঝবে না। তো যাই হোক, যদি সাবটাইটেল করে দেখে নেয়। তো পাকিস্তান এবং আফগানিস্তানের জন্য এখন সবচেয়ে খুবই ভালো এক্সাম্পল হলো এই ১৯৬২ সালের কিউবান মিসাইল ক্রাইসিসটা মাথায় রাখা যে এটা কিভাবে সমাধান হলো সেই পথে পাকিস্তান এবং আফগানিস্তানকে এগিয়ে যেতে হবে। তাহলেই পাকিস্তান এবং আফগানিস্তান ভবিষ্যতে আরও যে ফার্দার ডিটারিওরেশন, আরও অধিকতর ক্যাজুয়ালিটিস, মৃত্যু থেকে বাঁচতে পারবে, এটা আশা রাখি। কারণ পৃথিবীতে যদি যুদ্ধই চলে, সব মানুষ যদি মরে যায়, আপনি যদি শাসক হন, কাকে শাসন করবেন? আপনি যদি শিক্ষক হন, কাকে শেখাবেন? আপনি যদি চিকিৎসক হন, সব মানুষ মারা গেছে, আপনি কার চিকিৎসা করবেন? অতএব পৃথিবীতে মানুষের প্রয়োজন আছে। যুদ্ধের প্রয়োজন নাই। মানুষের মাঝে দ্বন্দ্ব হতে পারে, সংঘাত হতে পারে। কিন্তু সেটাকে কখনো শারীরিক অস্ত্র দিয়ে এই দ্বন্দ্ব বা সংঘাতের সমাধান করা যাবে না। সমাধান করতে হবে কূটনীতির মাধ্যমে বা ডিপ্লোম্যাসির মাধ্যমে। এই জ্যামের শহর থেকে শান্তির শহর রংপুরে আমাদের প্রাণের শিক্ষক শ্রদ্ধেয় নূর আলম স্যারকে শিক্ষক দিবসের অশেষ শুভেচ্ছা। হ্যাপি টিচার্স ডে স্যার। হ্যাপি টিচার্স ডে স্যার।